প্রিয় দর্শক, ইসমাইল মির্জা বসুবরাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে বিস্তৃত রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন রশিদ। আমাদের সাথে হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে রয়েছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর সিনা এম সাইদ রয়েছেন আমাদের সাথে। জনাব হুমায়ুন রশিদ কবির, আমরা বারবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং এর পূর্বে শ্রীলঙ্কা, পরবর্তীতে নেপাল, এই তিনটি জায়গায় যে আমাদের জেএনজির কথা যেটা বলা হচ্ছে বা তরুণ প্রজন্মের যে এক ধরনের মনোভাব, সেই মনোভাবের কারণের জন্য আমরা শ্রীলঙ্কাও দেখেছি যে শ্রীলঙ্কার যে সরকার, সেই সরকারের পতন ঘটেছে। বাংলাদেশেও 2024 একই ঘটনা ঘটেছে, সর্বশেষ নেপালে ঘটনা ঘটেছে। 48 ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছে নেপালের সরকার এবং মন্ত্রী পরিষদ সকলেই পালিয়েছে, কিছু কিছু হয়তো এখন আত্মগোপনে রয়েছে। আমরা সাবেক প্রধান বিচারপতি সুশীল কার্কিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এখন দায়িত্ব গ্রহণ করেছেন। যে বিষয়টি মিস্টার হুমায়ুন কবির আমাদের জানবার আগ্রহ, সেটি হচ্ছে যে এই যে আমাদের জেএনজির যে একটা উত্থান, এই বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, সে অবস্থার প্রেক্ষাপটে নেপালে ঘটে যাওয়া ঘটনার পরবর্তীতে, যদিও তার আগে বাংলাদেশে ঘটেছে, আমরা সেখান থেকে আসলে কি পর্যবেক্ষণ করছি, কি শিক্ষা নিচ্ছি? বাংলাদেশের 24-এর পর প্রায় 1 বছর পার হয়ে গেল, নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিচ্ছেদ কিন্তু চলছেই, এখনও সমঝোতা যেতে পারে না। আমরা নেপালের সর্বশেষ যে পরিস্থিতির সাথে বাংলাদেশের পরিস্থিতি এবং আমরা কি শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি, এবং এই জেএনজি যারা রয়েছেন তরুণ প্রজন্ম, এই সাবকন্টিনেন্টে নতুনভাবে অন্য কোনো দেশে নতুন কোনো প্রভাব ফেলতে পারে কিনা আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন একসাথে করলেন, তো আমি সবগুলোকে মিলিয়ে একটু বলি, তারপরে স্পেসিফিক্যালি দুই একটা কথা বলবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে দক্ষিণ এশিয়াতে একটা তরুণ প্রজন্মের নতুন করে উত্থান হচ্ছে। উত্থান বলতে আমি যেটা দেখছি সেটা হলো যে এই দেশগুলোতে, দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশেই কিন্তু জনগোষ্ঠীর সব প্রধান অংশ এখন তরুণ। ফলে সংখ্যার দিক থেকে তারা মোটামুটি সংখ্যার দিক থেকে বড়, এবং তাদের প্রত্যাশার দিক থেকে তারা আমাদের প্রজন্মের চাইতে অনেক বেশি প্রত্যাশা তাদের আছে। কিন্তু সেই অনুযায়ী মানে তাদের প্রত্যাশার প্রেক্ষাপটে যে প্রাপ্তি, এই জায়গাটায় বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে। কারণ দক্ষিণ এশিয়াতে আমরা মানি আর না মানি, এটা মোটামুটি বলাই যায় যে দক্ষিণ এশিয়াতে সবগুলো দেশে গভর্নেন্সের বিরাট একটা ঘাটতি আছে, এবং গভর্নেন্স ঘাটতির ফলে যেটা হয়েছে, এখানে চলতি কথায় গণতান্ত্রিক সরকার বলেন অথবা অগণতান্ত্রিক সরকারই বলেন, সরকারের ধরন যাই থাকুক, এখানে দায়বদ্ধতা কিছু নাই, প্র্যাকটিক্যালি নীল। এখানে যারা ক্ষমতায় থাকে তারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়। যারাই থাকে তারা মানুষের অধিকারের ব্যাপারে যথেষ্ট মনোযোগী থাকে না। তো এই যে ক্ষমতা কেন্দ্রিক যে একটা বিশেষ, যাদেরকে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, বিশেষ একটা গোষ্ঠী, তাদের সাথে ব্যবসায়ীরা যোগ দেয়, আমলারা আসে, যেটা আমরা বাংলাদেশে ক্ষেত্রে দেখেছি। এই স্বার্থান্বেষী বলবো না, বা এই স্বার্থ সংশ্লিষ্ট যে গোষ্ঠীটা তৈরি হয়, এরা মোটামুটি ধরে নেন আপনি রাষ্ট্রের সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব এবং সুবিধা, যত রকম সুবিধা আছে সেগুলো তারা নিজেরা ভোগ করতে থাকে, এবং জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু এই থেকে বাইরে পড়ে যায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি, নেপালের ক্ষেত্রে নেপোকিডস বলে তারা একটা শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা, তাদের ছেলেমেয়েরা বিলাসী জীবনযাপন করে, আমি চাকরি পাই না, আমার ভবিষ্যৎ নাই, সাধারণ তরুণ প্রজন্মের ভাবনা। এবং এটাই কিন্তু এক ধরনের বলতে পারেন যেটাকে, এই প্রক্রিয়াটা যে জেনজির আন্দোলন যেটা দেখেছি, এটাকে ত্বরান্বিত করেছে। তো কাজেই এই দুইটা ভিন্ন জগৎ তৈরি হচ্ছে, একটা ক্ষমতার জগৎ যেখানে দুর্নীতি আছে, ক্ষমতার অপব্যবহার আছে, যেখানে বৈভব আছে, অন্যদিকে ব্যাপক জনগোষ্ঠী যাদের সামনে ভবিষ্যৎ নাই, কর্মসংস্থান নাই, এক ধরনের হতাশা তাদের মধ্যে। এই দুইটার টেকটনিক শিফটটা আমার ধারণা এখন ঘটছে, এবং এটা ঘটার আরও একটা কারণ হচ্ছে এখন প্রযুক্তির বরাতে, সোশ্যাল মিডিয়ার বরাতে
গোপন কিছু রাখা কিন্তু মুশকিল, সবই মোটামুটি মানুষ জেনে যাচ্ছে। তো কাজে আগে যেটা গোপন থাকতো এখন গোপন থাকছে না। তো যখন এই হতাশার মধ্যে এসে এইরকম প্রযুক্তি সেটাকে তাদের সামনে আরও বেশি উন্মোচিত করে, তখন এই বারুদটা মধ্যে আগুন লাগে। এবং সেটা আপনি দেখছেন যে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, বাংলাদেশে দেখলাম, এবং নেপালেও দেখলাম। এবং নেপালে অন্তত এটা তো আমি বলতে পারি, আমি নেপালে কাজ করেছি 2003 সাল থেকে 6 সাল পর্যন্ত, এবং যারা আজকে তাড়া খেয়ে পালিয়েছেন তারা সকলেই কিন্তু ওই সময়কার হিরো, প্রচণ্ড মাওয়িস্ট আন্দোলন থেকে আসা। কোন সময় সেটা 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত। জি। তখন 2005 সালে শান্তি চুক্তির মধ্য দিয়ে 2008 সালে প্রথম নির্বাচন হয়। তখন এই প্রচণ্ড মাওয়িস্ট নেতা তিনি কিন্তু এই তার মাওবাদী আন্দোলন ছেড়ে দিয়ে, মানে গ্রামে গঞ্জে গোপনে থেকে যে 10 বছর ব্যাপী মাওয়িস্ট আন্দোলন করেছেন, সেই সশস্ত্র সংগ্রাম থেকে তিনি এসে স্বাভাবিক এই যেটাকে গণতান্ত্রিক রাজনীতি বলি তাতে তিনি ঢুকলেন। তো তখন থেকে 3টা শক্তি ওখানে আছে। মাওয়িস্টরা একটা শক্তি, যার নেতৃত্ব দিচ্ছেন বা দিচ্ছিলেন, এখনও দিচ্ছেন, প্রচণ্ড। আরেকটাতে নেপালি কংগ্রেস, সেটা দেউবা, কংগ্রেস নেতা দেউবা। আর ইউএমএল, যেটা ওলি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইউএমএল এর নেতৃত্ব করছিলেন। সো এই 3 গ্রুপ কিন্তু এরাই ঘুরে ঘুরে, নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত, ঘুরে ঘুরে এরাই প্রধানমন্ত্রী থাকে, এরাই ক্ষমতায় থাকে। এবং তারই বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী তরুণ প্রজন্ম করলো। এবং এখানে আমার কাছে আরও 2টা মনে হয় বিষয় মনে রাখা দরকার, যে রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠিত ভূমিকাটা কিন্তু হচ্ছে তারা ক্ষমতা এবং জনগণের মধ্যে এই ক্ষমতা মিডিয়েট করা, যেটাকে বলি, বা নেগোশিয়েট করা, বা ব্রিজ, সেতুবন্ধন হিসাবে কাজ করা। শ্রীলঙ্কাতেও দেখেছি, বাংলাদেশেও দেখলাম, নেপালেও দেখলাম। এই তরুণ প্রজন্ম আর কাউকে তার হয়ে কাজ করার তারা আর দিতে রাজি না। এখন তারা সরাসরিভাবে ক্ষমতার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোকে তারা পেছনে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। সেটা অভিজ্ঞতা শ্রীলঙ্কার। বাংলাদেশ আপনি লক্ষ্য করবেন 2024 আন্দোলনের সময় কিন্তু রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল না, তরুণ প্রজন্ম সক্রিয় ছিল। নেপালেও কিন্তু তাই। এখানে 3টা প্রধান শক্তিকেই তারা কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে। এটা কিন্তু নতুন একটা রাজনৈতিক বিবর্তনের ইঙ্গিত, যে আগামী দিনে রাজনৈতিক দল বলে আমরা যেগুলোকে চিনি, সেদিকে রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা এর মধ্যে আছে? অফকোর্স ব্যর্থতা আছে। তারা রাজনৈতিক দল তো যে বললাম, ক্ষমতা এবং জনগণের মধ্যে তারা ভারসাম্যটা বজায় রাখবে, এবং তারা জনগণের মতামতেই তো ক্ষমতা যায়। তাদের দায়িত্ব হলো জনগণকে যে কারণে মানুষ তাদেরকে ভোট দিয়ে পাঠায় সেটাও ফুলফিল করা। মানে দুর্নীতি এবং সুশাসনের ঘাটতিটা কিন্তু সবচেয়ে বড় সাবকন্টিনেন্টেই বলছেন। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমাদের আরেকজন অতিথি যিনি রয়েছেন, ভূ রাজনীতি বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, একই সাথে বলি সাবেক বিতার্কিক, যিনি বাংলাদেশ টেলিভিশনে 70-এর দশকের দিকে 80-এর দশকের দিকে খুব ভালো বিতর্ক করেছেন, ডক্টর সিনা এম সাইদ রয়েছেন আমাদের সাথে। মিস্টার সাইদ, আপনি শুনছিলেন যে আমরা শুনবো, অনেক আলোচনাই শুনবো, জনাব হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে। আমাদের এই সাবকন্টিনেন্টে যে রাজনীতির যে এখন প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা যেটি মোটা দাগে মিস্টার হুমায়ুন কবির বলবার চেষ্টা করলেন, যেটি আমি নিজেও কনভিন্স এই বিষয়টা নিয়ে, যে আমাদের রাজনীতিবিদদের সাথে জনগণের যখন সেতুবন্ধনের একটা ঘাটতি হয়, একই সাথে যখন দুর্নীতি এবং অপশাসন যখন ঘটতে থাকে, তখন কিন্তু একটা প্রজন্ম, যে প্রজন্ম বেরিয়ে আসছে, সেই প্রজন্মটাই কিন্তু তারা ফ্রন্ট লাইনে এসে তারা সৎকার উৎখাত বলি, গণ অভ্যুত্থান বলি, গণ আন্দোলন বলি, স্বৈরাচারের পতন কথা বলি, সেই কথা কিন্তু তারা তাদের নানা কর্ম পরিকল্পনার মধ্যে দিয়ে একটা সরকারকে বিদায় করে। সেই একই অবস্থা কিন্তু শ্রীলঙ্কায় ঘটেছে, বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে। তো আপনি এই সার্বিক যেটি জনাব হুমায়ুন কবির বললেন, আপনি কীভাবে দেখছেন? আমি এখানে একটা কথা বলতে চাই। ইতিমধ্যে হুমায়ুন ভাই যে কথাগুলি বলেছেন সবই গুরুত্বপূর্ণ। এই যে হতাশাটা ছিল, আনএমপ্লয়মেন্ট হতাশা ছিল, চাকরির হতাশা ছিল, না পাওয়ার হতাশা ছিল, এবং সবচেয়ে বড় কথা হলো যে নেপালে এমনি দেখেন খুব আনএমপ্লয়মেন্টটা খুব বেশি, বাইরে চাকরি করে মানুষ বেতন কম পায়, একটা ক্ষোভ ছিল। কিন্তু কী কারণে সরকারটা পতন হলো বা এই আন্দোলনটা হলো কেন, এর একটা উত্তর কিন্তু ইতিমধ্যেই কেপি শর্মা দিয়েছেন। উনি তো পালিয়ে গেছেন, ক্যান্টনমেন্টে ছিলেন। ওই ক্যান্টনমেন্টে চিঠি লিখেছেন তিনি পার্টির মহাসচিবের কাছে, এটা ফ্লাশ করা হয়েছে। সেখানে সে বলছে যে আমার পতনের মূলে ছিল ভারত,
যেহেতু আমি রাম মন্দির নিয়ে কথা বলেছি, অযোধ্যা নিয়ে কথা বলেছি, আর 2-3টা পয়েন্ট দিছে, এবং তখন থেকেই ভারত চিন্তা করলো যে একে তো রাখা যাবে না। তো ভারত একটা প্রচ্ছন্ন হাত ছিল এখানে। দ্বিতীয় হচ্ছে এই যে মেয়র যিনি আছেন বালাদা শাহ, বালাদা শাহ কিন্তু গ্রেটার নেপালের বড় প্রবক্তা। সে গ্রেটার নেপালটা কি, ওই যে বর্ডার, যে 5টা বর্ডার আছে, সব কিছু কিছু অংশ তো আছে নেপালের, যেগুলো অমীমাংসিত। নেপালে তো ওপেন বর্ডার, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, যাওয়া যায়। উনি বলেছেন না, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা চেষ্টা করবো এগুলো ফিরে পাওয়ার জন্য। এই যে তার আন্দোলনটা দেখেন, এখানেও কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে, নতুন প্রজন্ম যারা আমরা বলছি, তারাও কিন্তু উত্তেজিত, আমরা বঞ্চিত। অর্থাৎ ভারত বিরোধী মনোভাব একটা ছিল কিন্তু এখানে, রাজনৈতিকভাবে ছিল এখানে। এখন বালাদা কিন্তু ভারত না, বালাদা কিন্তু সরাসরি মানে আমেরিকানপন্থী। সে আমেরিকানপন্থী, কিন্তু উনি ছিলেন আপনার চাইনিজপন্থী। উনি চায়নার কথা বলা হয়তো, চায়না তাকে ইয়ে করছে। সে যেহেতু চায়নার পক্ষে ছিল এবং চায়নার পক্ষে গুনগান গাইতো, সে ভারতে সে যায়নি, তার যাওয়ার কথা ছিল। তো আন্দোলনটা যেভাবে যাক না কেন, পিছনে একটা শক্তি থাকে, কিন্তু শক্তিটা কে ছিল, এই পর্যায়ে কেন আসলো, উত্তপ্ত কেন করা হলো, কেন সব জ্বালাই দেওয়া পুড়ে দেওয়া হলো, মেরে ফেলানো হচ্ছে। বাংলাদেশে তো হয়েছে, বাংলাদেশে তো মারছে, তো ওইভাবে না। তো বাংলাদেশে তো কোনো মন্ত্রী বাড়ি পুড়ে দেয় না সেভাবে, হয়তো পায় নাই সেটা, কিন্তু অবয়বটা কিন্তু একই রকম ছিল। কিন্তু তা আমার কাছে কেন মনে হয়েছে যে আন্দোলনটা ঠিক আছে, যারা আন্দোলনটা করলো তারা তো এটাও বলেছে যে আমরা ক্ষমতার তো আমি চাই না, এবং তারা কিন্তু একেবারে সমস্যারে সমর্থন করছে এই কার্গিকে, উনি আসুক। উনি এসে যখন বললেন, উনি প্রথম ভাষণে বলে দিলেন কিন্তু যারা এই করছে সন্ত্রাস কর্ম করছে তাদের বিচার হবে, যেটা বাংলাদেশে কিন্তু চিন্তাই করা যায়। যদি আপনি কম্পেয়ার করেন, এত বড় কথা তো বলা যায় না। মানুষ যারা আন্দোলন করছে, জীবন দিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে তার বিচার হবে, এটা তো হয় না। উনি কিন্তু বলে ফেলেছে, ওনার এই বলাটা কিন্তু তারা পছন্দ করেনি। তারা ভাবলো যে এ তো আমাদের লোক না, এবং তিনি প্রচণ্ড ভারত প্রশংসা করছে। কিন্তু ভারতের লুট পয়েন্টে দেখেন, সে ভারতের প্রশংসা করতেছে, কিন্তু গুনগান গাচ্ছে, কিন্তু সেখানে ভালো সম্পর্ক চাচ্ছে এখানে সে। তো ভারত কি ভীতি সৃষ্টি করছে এখানে? না। পাশাপাশি থ্রেট দিয়ে দিচ্ছে কি আরেকটা দেখেন, যে এতদিন চুপচাপ ছিল, জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ। এখন ভারত চাচ্ছে আবার হিন্দু রাষ্ট্র কায়েম হোক, আবার কনস্টিটিউশনাল মনার্কিটা ফিরে আসুক, এবং জ্ঞানেন্দ্রকে ফিরে আনার জন্য তাদের একটা চেষ্টা আছে। কিন্তু এবং জ্ঞানেন্দ্র ইদানিং আপনি জানেন ত্রিভুবন এয়ারপোর্টে সে নামছে, থাকে তো এদিকে, এবং তার বেশ 10,000 লোক সেখানে হয়েছে। কিন্তু তো খেলাটা যাচ্ছে কোন দিকে? ভারতও খেলতেছে, আমেরিকা খেলতেছে, চীন কিন্তু চুপচাপ আছে এখন। কারণ চীনের সাথে তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা ব্যাপার স্যাপার এখানে আছে, এবং 5টা বর্ডারের মধ্যে দেখেন চতুর্দিকে কিন্তু ভারত, শুধু উত্তর দিকে চীন, সেখানে আবার ওয়েস্টার্ন থিয়েটারটা কমান্ড সেখানে উপস্থিত, এবং তাদের সাথে তো আপনার অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে। এখন এই যে ত্রিমুখী খেলা আছে কিন্তু এখানে। এখন কিছু কিছু গবেষক বলছেন, আমি বিভিন্ন জায়গায় দেখলাম লেখাপড়া করে, যে এটার পেছনে খেলাটা আছে একটা আমেরিকান খেলা আছে, ভারতের খেলা আছে, এবং চীনকে কোণঠাসা করার জন্য এই আন্দোলনটাকে আরও ফোমেন্ট করা হয়েছে। তো সব কিছু মিলে যদি আমরা দেখি, আমাদের একটা মূল কথা হচ্ছে ছোট্ট একটা দেশ তো আমাদের চেয়ে কাছাকাছি, তো লোক সংখ্যা আমার 33 কোটি, আমরা তো 20 কোটি লোক। তাহলে আমরা এটা দেখেন, 20 কোটি লোক হয়েও কিন্তু আমরা কিন্তু খাইয়ে দেয় ভালো আছি। এটা তো প্রশংসা করার যোগ্য যে বাংলাদেশ কিন্তু অনেক কিছুর পরেও কিন্তু তার রেজিলিয়েন্সটা অনেক বেশি। কিন্তু নেপাল পারতেছে না, শ্রীলঙ্কা পারতেছে না, আয়তন তো সমানই, শ্রীলঙ্কাতে আমাদের চেয়ে বড়, জনসংখ্যা কম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সামনের দিনটা কেমনে যাবে, এটা নির্ভর করতেছে এখন সম্পূর্ণ ভূ রাজনীতির উপরে। সম্পূর্ণ জিনিস কিন্তু তাহলে আপনি কি মোটা দাগে বলতে যাচ্ছেন যে নেপালে যে ঘটে যাওয়া ঘটনাটা, এর পিছনে ছায়া হিসেবে ভারত কাজ করেছে, আমেরিকাও কাজ করছে, এবং এই কাজ করার কারণের জন্যই তারা তাদের পুরাতন যে ক্ষমতায় যে ছিলেন তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। জ্ঞানেন্দ্রের কথা বলা হচ্ছে ভারত, কিন্তু স্বয়ং কেপি শর্মা বলেছে আমাকে সরিয়ে দিচ্ছে কে? ভারত। যেটা ইমরান খান বলেছিল আমাকে সরাইছে আমেরিকা।
যে বাংলাদেশের শেখ হাসিনা দাবি করতেছিল যে আমেরিকার কারণে আমি থাকতে পারিনি, চলে আসতেছে কিন্তু। অর্থাৎ আমেরিকা যে কোনো কারণে হোক, দক্ষিণ এশিয়াতে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে তার যে ইনভলভমেন্টটা ঘটে গেছে, এখানে বিভিন্ন জায়গায় সে তার হাতটা বাড়াচ্ছে। সে এখানে বিশেষ করে চায়নার সাথে ব্যবসা আছে, এখানে সে চায়নাকে প্রতিহিত করতে যাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে ভারতের সাথেও তার সম্পর্কটা আগের মতো যাচ্ছে না। এখন ভারতকে খণ্ড বিচ্ছিন্ন করার প্রসঙ্গ তো স্বয়ং ওবামা আছে, এটা ওবামা নিজেই তো বলে দিলেন, এটা মোদি যখন সফর করতে গেলেন। এখন দেখেন এই কথাটা আরও ব্যাপক হয়ে গেছে। এখন এই সাপটা কোথায় পড়বে? এটা কি নর্থ ইস্ট দিকে যাবে? আমরা জানি না, যেতেও পারে। এবং ওই সাপটা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ভারতের ভিতরেও কিন্তু ইয়াং জেনারেশন অনেক উত্তাল হয়ে যাচ্ছে। কিন্তু দ্যাট মিনস ভারত যদিও নেপালে এই জেএনজিদেরকে উত্তেজিত করা বানানা খেলার কথা, কিন্তু ভারতের মধ্যেও কিন্তু এক ধরনের জেএনজি উত্তেজনা শুরু হয়েছে। আমি মিস্টার হুমায়ুন কবির এই প্রসঙ্গে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে এখানে ভূ রাজনীতির মধ্যে আসলে আন্তর্জাতিক রাজনীতির একটা খেলার কথা বলা হচ্ছে, যেটি সাইদ ভাই বলবার চেষ্টা করলেন, ডক্টর সাইদ। সেটি হচ্ছে যে আমেরিকার বাংলাদেশের যে শেখ হাসিনার যে পতন, সেই পতনের ক্ষেত্রে আমেরিকার একটা প্রচ্ছন্ন হাতের কথা যেটি বলা হচ্ছে, ভারতের প্রচ্ছন্ন হাতের কথা নেপালের ক্ষেত্রে বলা হচ্ছে। তো সেই অবস্থার প্রেক্ষাপট আসলে ভারতের বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি যে তিনটি বৃহৎ রাষ্ট্র, আমরা যদি বলি ভারত, চীন, রাশিয়া, তারা কিন্তু একত্রে মিলিত হয়েছে, তারা মিটিং করেছে। ভারতেও কিন্তু জেএনজিরা এখন কিন্তু তাদের নানা রকমভাবে তারা তাদের বিশেষ করে নেপালের পরপর তারাও কিন্তু ছোট ছোট করে সংগঠিত হচ্ছে, মোদী সরকারের বিরুদ্ধে নানা রকম তাদের যে অন্যায় অত্যাচারের কথা বলছে। তো এই প্রেক্ষাপটে ভারত যদি নেপালে এই ঘটনাটার সাথে যুক্ত থেকে থাকে, আসলে ভারতের অবস্থানটা কি এখন? ভারতের তরুণরা এখন কি ভাবছে? এখানে তিনটা উপাদান নেপালে কাজ করেছে, বাংলাদেশও কাজ করেছে। একটা হচ্ছে যে তরুণ প্রজন্ম, প্রযুক্তি, আর টার্গেট খুঁজে পাওয়া খুব সহজ। শ্রীলঙ্কা যদি বলেন কলম্বো, বাংলাদেশ যদি বলেন ঢাকা, নেপাল যদি বলেন কাঠমান্ডু। ভারতেও তরুণ প্রজন্ম সংখ্যাগরিষ্ঠ, তারাও প্রযুক্তিতে আমাদের চাইতেও অ্যাডভান্স। তাদের মধ্যেও কিন্তু বেকারত্ব অনেক বেশি, বেশ বেশি। কিন্তু ভারতের জন্য যে সুবিধা জায়গাটা হচ্ছে তাতে রেলিং পয়েন্টটা নাই। রাজ্য পর্যায়ে রেলিং পয়েন্ট পাবে, কলকাতা পাবে, গৌহাটি পাবে, কিন্তু দিল্লি পাওয়াটা একটু ডিফিকাল্ট। আপনি যদি সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে দেখেন তাহলে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট, যে ওই দিল্লি পর্যন্ত পৌঁছা বা দিল্লিতে গিয়ে এটাকে র্যালি করা বা সবাইকে সংগঠিত করা, এই একটা অ্যাডভান্টেজ ভারতের আছে। আর আরেকটা যেটা হচ্ছে যে ভারতে ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু আছে এবং যেমন মোদী সরকারের কথাই বলেন, যদি মোদী দুর্নীতিবাজির কথা কিন্তু কেউ বলে না। তার আমলে দুর্নীতি আছে, আদানি আছে, এরকম গোষ্ঠী আছে যাদেরকে উনি প্রমোট করছেন বা তার সরকার প্রমোট করছে, কিন্তু উনি নিজে দুর্নীতিবাজির কথা কিন্তু কেউ বলে না। এবং ভারতে কিন্তু আপনি যদি একটু আগে নিয়ে যায় 2004 সালের 14 সালের দিকে, ভারতে ডক্টর মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কয়লা কেলেঙ্কারি হয়েছিল মনে যদি আপনি করতে পারেন। এবং এই কয়লা কেলেঙ্কারির জন্য কিন্তু ইলেকশনে হারলো তখন ডক্টর মনমোহন সিং, এবং মোদি নির্বাচিত হলেন তখন প্রধানমন্ত্রী হিসেবে। তো কাছেই ভারতে দুর্নীতির অভিযোগ আছে। রাজীব গান্ধীর বিরুদ্ধেও কিন্তু আপনার এই বফোর্সের কেলেঙ্কারির গল্প আছে। মনমোহন সিং ব্যক্তিগতভাবে আমি চিনি, কারণ আমি কলকাতায় কাজ করেছি, আমি ওনাকে দেখেছি। মনমোহন সিংয়ের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ ব্যক্তিগতভাবে দুর্নীতি কোনো অভিযোগ কখনো কেউ করেও না, আমার ধারণা এটা তিনি সেই রকম মানুষও ছিলেন না। মোদিও দেখেন আপনি, তার বিরুদ্ধে অনেক রাজনৈতিকভাবে অভিযোগ আছে, কিন্তু তাকে আপনি দুর্নীতিবাজ বলতে পারবেন কিনা আমি এখন নিশ্চিত নই ব্যক্তিগতভাবে। তো এই জায়গাগুলো হয় কি, আপনি ক্ষোভ বলেন, বিক্ষোভ বলেন, এগুলোতে একটা জায়গা টার্গেট লাগবে যেখানে গিয়ে এটা বিস্ফোরিত হবে। ভারতের সুবিধাটা হচ্ছে যে এই জায়গাটায় উপাদানগুলো আছে, কিন্তু এটা বিস্ফোরিত হওয়ার জায়গাটা, বিশেষ করে দিল্লিটাকে আসলে রেলিং পয়েন্টটা নাই। এবং সেটা রাজ্য হয় না তা না। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বা কংগ্রেস সরকারের বিরুদ্ধে হয়েছে। পরে 79 সালে গিয়ে আবার মন্ডল কমিশন, ওটার ওই সময়তে আরেকটা হয়েছে, কিন্তু খুবই রেয়ার। ভারত কিন্তু এই ধরনের বড় বিস্ফোরণ খুব বেশি চোখে পড়ে না।
নেপাল বা বাংলাদেশে আপনি খেয়াল করুন প্রতি 10-15 বছর পর পরই কিন্তু একটা বড় ধরনের অভ্যুত্থান হয়। কারণ আমাদের হওয়ার কারণ হচ্ছে যে আমাদের কাঠামোটা এইরকম। যেমন বাংলাদেশে যদি ধরেন আপনি গত 53 বছর ধরে আমরা গণতান্ত্রিক দেশ বলে দাবি করি, কিন্তু গণতন্ত্রটাকে সত্যি সত্যি মানুষের জন্য কোনো কাজে মানে মানুষ উপকার পেয়েছে? হ্যাঁ হয়েছে, অগ্রগতি আমাদের হয়েছে, কিন্তু বৈষম্য বেড়েছে, দুর্নীতি বেড়েছে। তো কাজেই মানুষ যা সুবিধা পায় তার চাইতে অসুবিধাগুলো বেশি বাড়ে, এবং সেই কারণে মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয়। নেপালেও তাই হয়েছে। তো কাজেই ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে ভারতের কতগুলো স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ আছে, যে কারণে এই ধরনের সম্ভাবনাটা কম, কিন্তু ক্ষোভ আছে ব্যাপক। আপনি যদি বলেন বেকারত্ব আছে, প্রযুক্তি আমাদের চেয়ে অনেক বেশি সক্ষম, তারা অনেক কিছু হয় ওখানে, চালাচালি হয়, কিন্তু এটাকে মোবিলাইজ করে গিয়ে ওখানে যে আপনি হিট করবেন সেই জায়গাটা হয়তো সম্ভব হবে জি আপাতত দৃষ্টিতে। প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতি নিতে চাই। একটু জানিয়ে রাখি, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে রয়েছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক বিতার্কিক ডক্টর সিনা এম সাইদ রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও আমাদের বিরতির পর ফিরে আসবো ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবার জন্য। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা ফিরে এসেছি। আমাদের সাথে ভূ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবির, রয়েছেন ভূ রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর সিনা এম সাইদ রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে ভারতের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ চলে আসলো। আমি আবারও মিস্টার হুমায়ুন কবির আপনার কাছে যদি আসি, যে 5ই আগস্টে বাংলাদেশে যখন হাসিনা সরকারের পতন ঘটল, তিনি সেই ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। এখন যে প্রেক্ষাপটটা দাঁড়ালো, সেই প্রেক্ষাপট আসলে বাংলাদেশকে নিয়ে ভারতের আসলে ভাবনাটা কি, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা বারবার বলবার চেষ্টা করে, আমরা সব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবার চেষ্টা করছি, ভারত আমাদের প্রতিবেশী, বদলানো যাবে না, যেটি কমন কথা আমরা সবসময় বলে থাকি। আসলে ভারত বাংলাদেশকে নিয়ে এখন কি ভাবছে? নেপালে এই ঘটনা ঘটে গেল, শ্রীলঙ্কাও ইতিপূর্বে ঘটেছে, বাংলাদেশেও হাসিনা সরকারের পতন হয়েছে। ভারত আসলে বাংলাদেশকে নিয়ে ধন্যবাদ আপনাকে। ভারতের ভাবনাটা বাংলাদেশ নিয়ে মোটামুটি এরকম ছিল যে এখানে একটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র হয়েছে, আমরা বুঝতে পারিনি, ষড়যন্ত্রের ফল হিসাবে এখন এটা হয়েছে। কোনটা হয়েছে? আমাদের বাংলাদেশের ঘটনা, সাম্প্রতিক পরিবর্তন যেটা। আচ্ছা, মানে শেখ হাসিনার পতন। হ্যাঁ, এটা ষড়যন্ত্রের ফসল হিসাবেই তারা দেখেছে। এবং সেখানে আমি ভারতের অনেকগুলো টেলিভিশন চ্যানেলে 5ই আগস্ট থেকে শুরু করে 20শে আগস্ট পর্যন্ত কথা বলেছি। আমাদের স্কলার্স, ডিপ্লোম্যাট, আমার কলিগস, বন্ধুবান্ধবরা, তারাও ছিল। প্রথম সপ্তাহে তারা আমাকে প্রশ্ন করেছে যে এটা কি সামরিক অভ্যুত্থান? কোনোভাবেই আমি তাদের বোঝাতে পারছিলাম যে ভাই এটা সামরিক অভ্যুত্থান না, এটা স্বতঃস্ফূর্ত একটা মানুষের উত্থান বা অভ্যুত্থান, যাই আমরা বলি। দ্বিতীয় সপ্তাহে আমার বলছে যে এটা কি তাহলে আইএসের ষড়যন্ত্র? না রে ভাই, তাও তো দেখি নাই কিছু, ঢাকায় তো থাকি, দেখি, খোঁজখবর তো রাখি। থার্ড উইকে গেছি, তাহলে সিআইএর ষড়যন্ত্র মতো নিশ্চয়ই এটা। তারপর চাইনিজ ইন্টেলিজেন্সের কথা আমাকে বলেছে। তাই মানে ভাই কোনো ষড়যন্ত্র নাই, এখানে একটা দুঃশাসন ছিল, মানুষ দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে, এবং এই মানুষগুলো এবং এই তরুণরা রাস্তায় নেমেছে, মানুষ জয়েন করেছে সাথে করে, এবং সেখানে গিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীও আর গুলি করতে রাজি হয়নি। এ হলো বাস্তবতা। তো ওরা একটা ষড়যন্ত্র, এবং এটা হয় কি তাদের, এটা একটা ডেফিনেটলি ইন্ডিয়ানদের এক ধরনের ব্যর্থতা বলা যায়, কারণ তারা তো প্রেডিক্ট করতে পারেনি। যদিও জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু বলেছে যে আমরা বুঝতে পারছিলাম বা জানলেও আমাদের কিছু করার ছিল না, তিনি এই কথাটা বলেছেন। মেবি ইটস অ্যান অনেস্ট কনফেশন যে তারা জানলেও ওই অবস্থায় কিছু করবার উপায় ছিল না। কিন্তু এটা যে ভারতের একটা কৌশলগত লস হয়েছে, এটা তো সত্যি কথাই। এবং সেটা ধরেন ভারতের মতো শক্তি যারা এখন বিশ্ব শক্তি হওয়ার চিন্তা করছে, তারা বুঝতে পারেননি এরকম একটা কৌশলগত লস তারা হজম করতে সময় লাগবে। এবং সেই ক্ষেত্রে আমার ধারণা তারা হয়তো এটাকে পরিবর্তন করবার সুযোগ পেতে পারত, কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের মতো লোক সরকার প্রধান হওয়ার ফলে তাদের জন্য সেটাও কিন্তু একটা বড় ধরনের অন্তরায় তৈরি হয়েছে। কারণ প্রফেসর ইউনূস এমন একজন মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ চেনে, তাকে আগে থেকেই তার উপর একটা আস্থা আছে। কাজে তিনি যখন সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশের দায়িত্বে, তখন তাদের জন্য কিন্তু বাংলাদেশ যে একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ যে একটা
কি বলা যায় ধর্মান্ধতার দিকে যাচ্ছে, সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যেগুলি তারা প্রচার করেছে, সেটা কিন্তু তারা খুব একটা বাজারে মানে বিক্রি করতে পারেনি বা মানুষ গ্রহণ করেনি। তো এই 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 একটা কারণের জন্য তারা এখনো পর্যন্ত একটু টান বলি আমি যদি, এবং তারা আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা তৈরি করছে। যদিও ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু চলছে, বিদ্যুৎ আমদানি হচ্ছে, আমরা তাদেরকে পে করছি, নেপাল থেকেও বিদ্যুৎ আসছে ভারত হয়ে, সেটাও চলছে। কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে আমার ধারণা এখনও টানাপোড়েনটা আছে। তারা যে বক্তব্যটা দিচ্ছেন সেটাও কিন্তু খুব আমার কাছে কূটনৈতিকভাবে খুব শালীন মনে হয় না। তারা বলছে যে আগামী নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব, তার অর্থ এই সরকারটাকে তারা অ্যাকসেপ্টই করতে পারছে না। কিন্তু সরকার তো একটা ধারাবাহিকতা, আপনি এই সরকারের সাথে কাজ করবেন, আপনি আগামী সরকারের সাথে গিয়ে কাজ করবেন, এটা বলার অর্থ কিন্তু আপনি বলে দিচ্ছেন এই সরকারকে যে তোমাকে আমি রিকগনাইজ করছি না। এটা কিন্তু খুব আমার কাছে মনে হয় না খুব যুক্তিসঙ্গত এবং খুব একটা উত্তম কূটনৈতিক বক্তব্য। তো কাজেই সেই জায়গা থেকে ভারতের জন্য বাংলাদেশ একটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটু গাত্রদাহের মতো কারণ হয়ে আছে। এখন নেপালের ঘটনাবলীর পর আমার ধারণা ভারত বোধহয় উপলব্ধি করবে এখন জারি এটা হচ্ছেটা কি। কারণ নেপালও তো ভারতের স্বার্থ আছে, আমাদের চাইতে বেশি স্বার্থ, কম স্বার্থ না কিন্তু। কাজে সেখানে নেপাল এবং নেপালকে নিয়ে তারা বেশ কয়েক বছর ধরে দুশ্চিন্তায় আছে। বিশেষ করে 2016 সাল থেকে 16 সালে ওলি সাহেব গিয়ে চীনের সাথে চুক্তি করে ট্রানজিট অ্যারেঞ্জমেন্ট করেছিলেন চীনের মাধ্যমে, যেটা ভারতের আগে একচ্ছত্র ইয়েতে ছিল, ভারতের কাছে ছিল, অল্টারনেটিভ হিসাবে তিনি চীনের সাথে করেছেন। এবং সেই কারণে কিন্তু ভারত তাদের উপর অলির উপর সন্তুষ্ট ছিল না। তো কিন্তু আমার ধারণা যে এই জেনজি যে ওরিয়েন্টেশনে আছে, ভারত এখানে যে খুব বেশি সুবিধা বা অলি নাই বলে আমি এখন আবার ফেরত পেলাম নেপালকে, এরকম ঘটনা কিন্তু ঘটছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো কাজেই নেপাল ভারতের জন্য এখন অস্বস্তি নতুন একটা কারণ মাথা ব্যথা হয়েছে। এবং আমি খুব আশ্চর্য হয়েছি যে ওই দিন প্রধানমন্ত্রী মোদি কিন্তু এই জেনজিকে প্রশংসা করেছেন, হয়তো গুডউইলটা পাওয়ার জন্যে। কিন্তু এই রাজাকে নিয়ে যেটা ঘটছে, ভারতের পত্রপত্রিকায় যেভাবে চিত্রিত করা হচ্ছে, তাতে নেপালের লোকজন অস্বস্তি বোধ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং আরেকটু যোগ করে দিই, নেপালে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এমসিসি, মিলেনিয়াম কোঅপারেশন যে কর্পোরেশন থেকে তাদেরকে $500 মিলিয়ন দিতে চেয়েছিল। এটা নিয়ে কমিউনিস্টরা এর বিরোধিতা করেছে, ওলি সরকার এটাকে সমর্থন করেছে, না এর আগের সরকার দেওবার সরকার সমর্থন করেছে, কমিউনিস্টরা বিরোধিতা করছে। তো এখানে ওইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলটা তৈরি করা, এবং এটা কিন্তু নেপাল সমাজকে বিভাজিত করেছে। চীনারা এটা বিরোধিতা করত, ওলি সরকার এসে সেটাকে আবার থামিয়ে রেখেছে। এখন এইটা কিভাবে ঘটছে কিনা, বা এখন তারা সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো চেহারা বা রূপ নেয় কিনা, এটা কিন্তু দেখবার বিষয়। এটা আমার ধারণা এই আন্দোলনের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার ধারণা এখনকার প্রেক্ষাপটে এই বিষয়গুলো হয়তো আসতে পারে। কারণ নেপাল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভারতও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে নেপাল উপস্থিতি নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো কাজে এই জায়গায় এখন চীনের ভূমিকা কি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি, ভারতের ভূমিকা কি, এটা হয়তো একটু দেখবার মতো বিষয় হবে, অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে। আমি ডক্টর সিনহা, একটা বিষয় যে বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভারতের একটা সবসময় মাথা ব্যথা থাকে, যেটা নেপালকে নিয়েও থাকে, মালদ্বীপকে নিয়েও ছিল, সব কিছু মিলেই এই আশেপাশের সব দেশগুলো নিয়ে থাকে। আমাদের জাকসু নির্বাচন হলো, সেই নির্বাচন নিয়েও কিন্তু আমরা দেখেছি সেখানকার নানা সভা সেমিনারের মধ্যে তারা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছেন। তারা বাংলাদেশকে নিয়ে নেগেটিভ অ্যাপ্রোচই তারা কিন্তু করবার চেষ্টা করছেন। এখন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটি আসলে এটি বুঝবার কোনো উপায় আছে কি, বা আমরা বুঝতে পারবো কিনা, পারছি কিনা, যে এই যে জাকসু নির্বাচনের পরে তাদের আলাপ আলোচনা কথাবার্তার যে প্রেক্ষাপট, আগামী জাতীয় নির্বাচনে কারা ক্ষমতায় আসলে ভারত খুশি হবে বলে মনে হয়,
যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছেন না, যদিও তারা ইনক্লুসিভ নির্বাচন করবার কথা একবার দুবার কথা বলে কিন্তু চুপ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটা বোঝানো হয়েছে যে সকল মানুষ যাতে ভোট দিতে পারে সেটাকে ইনক্লুসিভ নির্বাচন বোঝানো হয়েছে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন আসতে পারছে না আপাতত দৃষ্টিতে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ক্ষমতায় কারা আসবেন বলে ভারত তাহলে খুশি হবে বা ভারতের জন্য স্বাচ্ছন্দ্য বোধ হবে? এখানে একটা কথা আগে আমি ক্লিয়ার করে দিই, ইনক্লুসিভ সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান এখন যে কথা বলতেছে এটা কিন্তু একটা পরিবর্তিত ছাপ, আগে এটা বলেনি। ধরে নিলাম তারা রিমিন করতেছে, অর্থাৎ তারা এই পরিবেশটাকে, এই পরিস্থিতিকে তারা সাপোর্ট দিচ্ছে। এখন বাংলাদেশে কি হবে কি না হবে ডাকসুকে নিয়ে বললে আমি সবচেয়ে অবাক হয়েছি বেশি যে শশী থারুরের মতন লোক কংগ্রেসের, উনি যখন ডাকসুকে মানে জামাত ইসলামপন্থী বলে একটা উক্তি করে ফেলেছেন, কিন্তু তো ভারতের বিভিন্ন বিজেপি তো আছেই, তাদের ভাবভঙ্গি মনে হচ্ছে ডাকসু নির্বাচন তারা গুরুত্ব দিয়েছে এবং তারা ভাবতেছে যে বাংলাদেশে একটা মৌলবাদের উত্থান হয়েছে, এটা আস্তে আস্তে ব্যাপ্তি লাভ করতেছে এবং এর পিছনে পাকিস্তানের হাত আছে, সরাসরি তারা বলতেছে। এখন হুমায়ুন ভাই যে ব্যাখ্যা এতক্ষণ দিলেন, উনি একটা জিনিস বোঝাতে চাচ্ছে সুন্দরভাবে দেখে, এই সমস্যাটা কিন্তু মূলত ছিল লোকাল। আমাদের সমস্যা ছিল বলেই কিন্তু বিদেশের কথা আসতেছে, কিন্তু তো বাংলাদেশ সমস্যা ছিল। এখন ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না দেখার ব্যাপার আছে, কিন্তু কারণ ডাকসু সম্পর্কে তো সবাই বলতেছেন ধরেন এর একটা ইউনিয়ন কাউন্সিল, আবার এটাও সত্য ডাকসু এখন সেই পর্যায়ে নাই, পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু একটা পর্যায়ে এসে গেছে। নেতৃত্বে যারা আসছেন আমরা যখন দেখতেছি তারা এখন আমাদের ৭১-এর স্মৃতিসৌধে যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এতে করে দেখা যাচ্ছে তারা জামাত ইসলামের একটা মতবাদ, আজকে পেপারে দেখবেন বিরাট করে আসছে কিন্তু এটা, যে তারা বোধহয় খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের জন্য কিন্তু আব্দুর রাজ্জাক চলে গেছিল এখানে। কামরুজ্জামান আমার খুব নিকট লোক ছিল, সে ফাইট দিয়েছে, পারেনি, এবং জেলখানাতে চিঠি লেখছে সে নেতাদের কাছে যে আপনারা এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা কী। জামাতে ইসলামের স্ট্যান্ডিং কমিটি যে মানে নির্বাহী কমিটি তারাও একমত ছিল, কিন্তু ইভেন জামাত বিলুপ্তর কথা বলা হয়েছিল, কিন্তু সুরা মজলিস এটা করেনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে আমির যিনি আছেন আমার কাছে তাকে মনে হয় অনেকটা সহনশীল মনে হয়, অনেক সময় কিছু পারে না কিন্তু সহনশীল মনে হয়। এখন যদি তার সিদ্ধান্ত নিতে পারে একটা সঠিক সিদ্ধান্ত, এটা একটা ইতিবাচক দিক, কিন্তু এটা কিন্তু প্রভাব বিস্তার করবে। কারণ ডানপন্থী বলেন বামপন্থী বলেন, বামপন্থী বাংলাদেশে মারা গেছে নাই, আমি তাদেরকে কথা বলতে চাই না। তারা বিভিন্ন সেমিনার, যেমন আমরা মনে করেন ঐক্যমত্র কমিশনে ডাকছে তাদেরকে, আমি জানি না কেন ডাকছে। আপনি 50 বছর কিছু করতে পারেন নাই, এখানে এসে বড় বড় কথা বলতেছেন, লাভটা কি? জনগণের টাচে তো নাই আপনি। ডানপন্থী যেভাবে আসে, তো ডানপন্থীদের তো পীর দরবেশ তো মুরিদ আছে, তো দেখেন যারা আছে এখানে। এখন এই অবস্থা দেখেন পাকিস্তান ভারত সম্পর্কে বলছেন আপনি, জাতীয় পার্টি নিয়ে কথা হয়েছে, যদি তাকে ব্যান করা না হয় জাতীয় পার্টির ভিতরে আওয়ামী লীগ নতুন উত্থান হবে, এগুলি বলা হচ্ছে। কিন্তু এখানে আবার ডাকসু নির্বাচনে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট দিয়েছে ডাকসুকে, এগুলি কিন্তু মুখরোচক কথা চলতেছে, কিন্তু ফাইনাল কনক্লুশন দেওয়া যাবে না। কিন্তু ভারত সম্পর্কে একটা সম্পূর্ণ একটা অ্যানালাইসিস দেব, ভারতকে স্বীকার করতে হবে এটা। এক চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে, একটা দল দিয়ে বিচার করছে, ওই দলের বুদ্ধিজীবীদের চলাফেরা করছে, তাদের পাশে দাওয়াত খেয়েছে, দাওয়াত দিচ্ছে, আর কেউ চিনে নেই। তারা একবার বলেছিল তারা যে আমরা সব দলের সাথে মাল্টি অ্যাপ্রোচে যাব। তাদের হাইকমিশনে যে আওয়ামী লীগ অফিসে বলে দিল আওয়ামী লীগে আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো ভারতের এই যে এক চোখ নীতি, তারা যত বড় বড় কথাই বলুক তারা ব্যর্থ, তাদের ডিপ্লোমেসি সেখানে ব্যর্থ হয়ে গেছে। আপনি বড় দেশ বলে তো আপনি গুনগান গাবো না, আপনি চাণক্যের দেশ হতে পারেন, কিন্তু সেই চর্চা আপনি করেন নাই। যে টিমটা এখানে ওয়ার্ক করছে, টিমটা এখানে কিন্তু সেই পারদর্শী দেখাতে পারেনি। এখানে জয়শঙ্করের কথা বলবেন, অজিত দোভালের কথা বলবেন, রর কথা বলতেছেন, তো কথা কিন্তু একটাই, যারা এখানে কাজ করছে গোয়েন্দা অফিসে কাজ করছেন, তারা কিন্তু সঠিক তথ্য নিতে পারেননি। কেন পারেননি? কারণ যেই ঘরে তারা ঘোরাফেরা করছেন ওই ঘর কি মনে করছে বাংলাদেশ। এখন ভারতকেও চিন্তা করতে হবে যে আমাদের এত নেটওয়ার্কটা কেন ফেল করলো। যেখানে বলা হচ্ছে যে এমন কোনো জায়গা নাই যেখানে র নাই, ওপেনলি বলা হচ্ছে এটা, তো সেইখানে কেন তারা ফেল করলো।
তো কেন তারা বুঝতে পারলো না যে এই দেশে একটা স্প্লিঙ্গ ভারতের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু তো ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা, এটা জন্মদাতা স্বয়ং বিজেপি এবং ভারত। বাঙালিরা খারাপ না, কিন্তু বাঙালি মুসলমানরাও খারাপ না, কিন্তু ভারত নিজস্ব ক্রিয়াকর্মের ভিতর দিয়ে এখানে ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রিয়েট করছে এবং তারা চীনকে মনে করছে প্রতিদ্বন্দ্বী। কিন্তু চীনের সাথে তো হাসিনা সরকার সম্পর্ক ভালো ছিল, সে তো ডেভেলপমেন্ট পার্টনার। এখানেও কিন্তু দ্বন্দ্ব ছিল। আপনার খেয়াল আছে শেখ হাসিনা নিয়ে অনেকদিন কিন্তু ভারতের হাইকমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এবং দুঃখ করে বলছে এত দিলাম কি পেলাম। উত্তর পূর্ব ভারতেও তো আমরা অনেক কিছু করেছি, রিটার্ন তো পাইনি। উনি স্বীকার করছে, কিন্তু অর্থাৎ তিনিও বুঝতেছিলেন যে অযথাভাবে কিছু জিনিস চাপাই দেওয়া হচ্ছে। আমি এখন আপনার এই টক্সি স্পষ্ট বলতেছি, ভারতের পলিসি মেকারদের চিন্তা করতে হবে, এত বড় একটা গোয়েন্দা বাহিনী তাদের এত সুন্দর একটা জায়গায় কাজ করতেছিল, ফার্টাইল ল্যান্ড, সেখানে ব্যর্থ হলো কেন? এই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে তাদেরকে এবং স্বীকার করতেই হবে বাংলাদেশকে তারা বুঝে নেই, জনগণকে বুঝে নেই। কাজে আজকে তারা যত বড় কথাই বলুক না কেন, আমি এখনও মনে করি তারা এই চিন্তাটাই করতেছে এই পরিস্থিতি থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, আবার যা হওয়ার তাই হবে। মানে চেঞ্জ বলতে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে মানে ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসবে সব। কীরকম? মনে করি ইলেকশনটা হয়ে গেল, ধরেন আওয়ামী লীগ আসতে পারলো না, যারা আসবে আসলো, তারা এটাও মনে করতেছে বিএনপি তো আমাদেরই, ও তো আমাদের বাইরে না। একটা দল যখন 47 বছর হয়ে যায় বয়স, যে কোনো কারণে, তার ভূ রাজনীতির কারণে বা ভৌগোলিক অবস্থানের কারণে একটা সম্পর্ক হতেই পারে তার সাথে। সম্পর্ক হয়তো খারাপ জিনিস না, আপনাকে দেখতে হবে আপনার জাতীয়তাবাদী কিনা, জাতীয় স্বার্থটা বিলীন করে না করতে হয়। এই জাতীয় স্বার্থ বিলীন করার প্রশ্নই তো আমরা মার খেয়েছে বারবার। না মানে বিএনপি কাদের নিশ্চয়ই তারা হয়তো ভাববেন, কিন্তু আওয়ামী লীগ কি ফিরিয়ে আনবার চেষ্টা করবেন তারা? তারা চেষ্টা করবে মানে তারা করতেছে তো। আচ্ছা, আপনি তো করবে দৃশ্যমান, কারণ যেখানে ওখানে কথা হচ্ছে, যেটা আজকে বাবর বলেছে, বাবর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করে কি বললো যে একজন নাম ধরেই বলছে, একজন এই কাজটা করতেছে এবং 4,000 কোটি টাকা দিবে এবং তারা বাংলাদেশে কাজ করবে। বলা হচ্ছে ক্যালকাটা অফিস করছে, আগরতলা করবে, আসাম করবে, মেঘালয় করবে। অর্থাৎ আপনি বোঝার চেষ্টা করতে হবে যে সাবেক যেমন শেখ হাসিনা, উনি তো একটা বৃহত্তম দলের প্রেসিডেন্ট, আওয়ামী লীগটা তার ভাইসে আসে নাই, একটা রুট তো এটার আছে। কিছু লোক খারাপ কাজ করছে, তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ যারা পছন্দ করে, যারা বিশ্বাস করে এই মতবাদে, তারা তো তাদের চিন্তা তো বেশি পরিবর্তন হবে না। হয় পরিবর্তিত পরিস্থিতি আওয়ামী লীগ নাই, সেই ক্ষেত্রে তো তারা অপশন থাকবে, তাদের অপশন থাকবে। সে অপশনটা কে পাবে? ভোট তো মাইট যাবে না, কেউ না পাবে। এই ভোটটা নিয়েই কিন্তু মেইন খেলা। আর এখানেই কিন্তু বিএনপি যেটা করতেছে এখন এই মুহূর্তে, যেটা কথা আছে বারবার, বিএনপির বিশ্বাস জামাত তো ভোট পাবে না, আওয়ামী লীগের ভোট চাই আমার কাছে চলে আসবে, এটা বিএনপির একটা অংশের বিশ্বাস। কিন্তু আমি কথাবার্তা বলে যেটা বুঝেছি তাদের বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস তো টিকতে নাও পারে, আবার এত তো হইতে পারে যে জামাত পাওয়ারে যাক, একবার যাওয়ার পরে তারা বুঝুক পাওয়ার কাকে বলে, তারা বুঝুক ভারত কী জিনিস, তারা বুঝুক ভূ রাজনীতি কী জিনিস, টিকুন এখানে দেখা। এই একটা চ্যালেঞ্জ কিন্তু এখানে আছে। কিন্তু আমি একটা মনে করি ভারতের চিন্তা ভাবনা যাই হোক, সেই চিন্তা এবার কিন্তু টিকবে না। জি নিশ্চয়ই, আমরা চাই যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনারই আমাদের পরিস্ফুটন ঘটুক, কোনো বিদেশি শক্তি, প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব, কোনো কিছু যাতে সেখানে আমরা দেখতে না পাই। আমরা ভূ রাজনীতির প্রেক্ষাপটে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবির, রয়েছেন ভূ রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক বিতার্কিক ডক্টর সিনা এম সাইদ। আমরা একই আলোচনা নিয়ে ইস্পানী মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতির পর আবারও কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ মুহূর্তের আলোচনায় আবারও ভূ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবির, রয়েছেন ভূ রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক বিতার্কিক ডক্টর সিনা এম সাইদ রয়েছেন আমাদের সাথে। আমরা
কথা বলছিলাম ভূ রাজনীতি নিয়ে। আমি বাংলাদেশ প্রসঙ্গকে নিয়েই আসলে ভূ রাজনীতির কথাটা একটু বলতে চাই। বাংলাদেশে 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর আমরা একটা নির্বাচনমুখীর যে অবস্থাটা, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবার যে কথাটা, সেই কথাটি কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারও বলছে এই নির্বাচন হবে একটা শ্রেষ্ঠ নির্বাচন। এখন বাংলাদেশে যদি এই প্রত্যাশিত সময়ের মধ্যে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা না হয়, সেটি ভূ রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? ফেলতে পারে। গতকাল পরশুদিন দেখলাম ডক্টর আলী রিয়াজ উনি বলেছেন, বিএনপির সালাউদ্দিন সাহেব বলেছেন। আমার ব্যক্তিগত ধারণা, তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সরকারের চরিত্রটা স্পষ্ট নয়, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে যেতে হবে, এবং সেটা আমাদের ভাবমূর্তি বলেন, আমাদের স্থিতিশীলতা বলেন, আমাদের উন্নয়ন বলেন, সব কিছুর জন্য দরকার। কারণ আমাদের লক্ষ্য করবেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে আসছে, 3.3-তে নেমে আসছে। আমাদের পলিটিক্যাল স্পেসেও কিন্তু নানান ডিবেট চলছে, একটা অনিশ্চয়তা। তো এই অনিশ্চয়তাটা তো দেশের জন্যও ভালো না, বাইরেও আমাদের ভাবমূর্তির জন্যও ভালো না। তো কাজেই আমার ধারণা, যে আমার যেটুকু মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে এখন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের পোস্টারিং করছে তারা, কিন্তু আলটিমেটলি নির্বাচন হলে সেখানে পার্টিসিপেট না করে তাদের, আমার ধারণা এর বাইরে খুব অপশন আছে বলে। কাদের কথা বলছেন? সকল রাজনৈতিক দলের কথাই বলছি। যেমন কোনো রাজনৈতিক দল বলছে আমরা এই দাবি নিয়ে রাস্তায় নামবো। আমার মনে হয় না এই মুহূর্তে জনগণও সেই রাস্তায় রাজনৈতিক দলকে দেখতে চায়। এবং গত পরশুদিনই বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট থেকে আমরা একটা আলোচনা আয়োজন করেছিলাম, যেখানে আমরা আমাদের মাঠ পর্যায়ের গবেষণা থেকে আমরা মানুষের মতামত, সংস্কার, নির্বাচন, বাংলাদেশের ভবিষ্যৎ, এগুলো নিয়ে আমরা গত প্রায় 7-8 মাস ধরে কাজ করেছি। তো সেই ফাইন্ডিংসগুলো আমরা প্রেজেন্ট করছিলাম। ওখানে কিন্তু সকলে একই কথা বলছে, এবং স্পষ্ট করে যে কথাটা রিপিটেডলি এসছে, সেটা হচ্ছে যে মাঠে নয়, এই কনসেনসাস কমিশনের মধ্যে বসেই আমরা সমস্যার সমাধান খুঁজতে হবে। যদি প্রয়োজন হয় কনসেনসাস কমিশনের সময় বাড়িয়ে দেওয়া হোক, তো এটা মাঠে বা রাস্তায় যেন সমাধান না হয়, সেই ব্যাপারেই কিন্তু সবাই কথা বলেছেন। তো আমার ধারণা যে এটা কথা হচ্ছে, কিন্তু দেশের মানুষেরও প্রত্যাশা তাই যে আপনারা সহমতে আসেন। আমরা আমাদের ফাইন্ডিংসে তো আমরা দেখছি মানুষ তো চাচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো কনসেনসাসে আসুক, তারা সহমতে আসুক, একটা গভীর সংস্কার হোক, দ্রুত নির্বাচনটা হোক, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হোক, এবং আগামী দিনে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারেও কিন্তু তারা স্পষ্ট সিদ্ধান্ত। 93% বলছে 100 আসন মহিলাদের সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে ওরা নির্বাচিত হোক। তো কাজেই জনগণ কিন্তু পরিষ্কার তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে। এখন আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা সেটা কতটা নেবেন, তা আমার ধারণা তারা যদি সত্যিই চিন্তা ভাবনা করে থাকেন বা সামনের দিকটা একটু গভীর চিন্তা দিয়ে দেখেন, তাহলে মানুষের এই প্রত্যাশাটা ধারণ করা উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। জি, আমি যে কথাটা বলছিলাম ওটা মানসম্পন্ন নির্বাচনের কথা বলছিলাম, এবং যেটি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টাকেও বলতে শুনেছি, এবং সে অবস্থায় যেটি বলছিলাম যে কাঙ্ক্ষিত সময় নির্বাচনটা একটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যদিও এখনও পিআর, সংবিধান, আমরা দেখেছি গণভোট, এই বিষয়গুলো নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সে অবস্থায় বাংলাদেশে যদি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন না হয়, যে প্রশ্নটি করেছিলাম, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বা অন্য যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রভাব আসবে, এটা নেতিবাচক প্রভাব আসবে। এটা আপনি দেখেন, এখন ন্যাশনাল কনসেনসাস যে এটা আছে, বডি কাজ করতেছে, কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা একমত হতে পারছে না। আমি একটা ক্যাটাগরিকে প্রশ্ন করি, আমি আপনাকে এটা প্রশ্ন করতেছি, বাধাটা কোথায়? দল কটা আছে এখানে? রাষ্ট্রটা কে চালাবে? জনগণ চালাবে না সব দলগুলি চালাবে? ক্ষমতার সব দল একসাথে যাবে না। কোনো দলের জামানত থাকবে না। আমি খুব স্ট্রং কথা বলতেছি, কিন্তু আমি যেটা মনে করি, ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড় বাধাটা হচ্ছে এতগুলি দল ডেকেছে, এখানে সমস্যা সৃষ্টি করে ফেলেছে।
নির্বাচিত কিছু দল আসতো, ইলেকশন প্রিভিয়াস স্বাধীনতার পর থেকে কটা দল ছিল, সংসদে ছিল কারা, কীভাবে ছিল, নতুন দল কীভাবে আসতে পারে, তখনও তো কি দল আসতো কটা, ম্যাক্সিমাম 15 থেকে 20টা, তাও হতো না কিন্তু। আলোচনা সুন্দর হতো, সমঝোতা চলে আসতো। আমি তো সবগুলি দেখতে সিরিয়াল বক্তব্যগুলি কীভাবে আসতেছে। এখন ঐক্যমত্য কমিশন যদি শেষ পর্যন্ত একমত হতে না পারে, তারা 84 জায়গায় একমত হয়েছে, কোনো মধ্যে ডিসেন্ডা হয়েছে, স্বাভাবিক, প্রত্যেক দলের নিজস্ব মতবাদ আছে, দর্শন আছে। সমস্যা হবে একটা জায়গায়, ইমপ্লিমেন্টেশন। এখন ইমপ্লিমেন্টেশনটা কি আইনগত বিধানে যাবে, না এখান থেকে ঠিক করবেন, না গণভোট করবেন, না একসাথে করবেন, না প্রেসিডেন্ট প্রোক্লামেশন আসবে, অর্ডিন্যান্স আসবে। আবার দেখলাম আইনজীবীদের সাথে আলাপ করা হয়েছে, এক্সপার্টদের সাথে। পৃথিবীতে কোনো দেশের এক্সপার্টরা কিন্তু এই সংগঠিত কথা বলতে পারে না, কিন্তু তারা তো তাদের বইয়ের কথা বলবে। জনগণের পালসটা বুঝে রাজনীতিবিদরা, আইন তারা এক্সপার্টের কথা বলবে, এটা এইভাবে হয়। কিন্তু এইটি যে শেষ হয় এটা বুঝলেন কীভাবে? ওইভাবে তো হয়। পলিটিশিয়ানরা বলবে এই যে ওয়াল আমি ভেঙে ফেলাইলাম, আর যারা পলিটিশিয়ান তারা বলবেন ওয়াল ভেঙে না, রং করেন। এখন তো ওয়াল ভাঙতে হবে, এই মতবাদে চলে আসেন না কেন? হবে না বলে কোনো কথা নাই তো, সব কিছু তো মানুষের জন্য। পদ্ধতিগতভাবে মনে হবে ওল্ড জেনারেশনের কাছে এই হয় না, আমি তো সেটা মনে করি না, হয় না। এখন ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টা, যে আলাউদ্দিনের কি চেরাগ, এটা তাতে একটা বইতে লিখেছেন, ওই যে সোশ্যাল বইতে দেখলাম। এই চেরাগটা কি, উনি বলে পেয়েছি। যদি চেরাগটা পেয়েই থাকেন তাহলে তো সমাধান হয়ে যাবে, কিন্তু আমার তো মনে না সমাধান হবে। বাধা তো এক জায়গায়, ঐক্যমত হয়ে গেলে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবেন কীভাবে? গতানুগতিক পন্থা বলতে পারেন, পার্লামেন্ট দেখবে। এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। নতুনত্বটা কি? এই যে আন্দোলনটা করলেন, গণঅভ্যুত্থান করলেন, 92 করছেন, কী হয়েছে? 2018 করলেন, কী হয়েছে? এবার কি তাই হবে? সবচেয়ে বেশি সংস্কার করা হয়েছিল 2008-এ, ঐতিহাসিক সংস্কার করছিল। কারা করছিল? বিখ্যাত ব্যক্তিরা। ওগুলি কোথায় গেল? নাই। তো এত সংস্কার কমিশন করলেন, লাভটা কি ছিল? তো খালি বই পুস্তক বাড়াইছেন, কাগজ বাড়াইছেন। তাহলে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো নির্বাচনটা করতে হবে। যদি না হয় খুব খারাপ পরিস্থিতি হবে, কিন্তু আমরা কিন্তু একটা অ্যানার্কিজম চলে যাবো। কিন্তু তাহলে কি বলবেন? ন্যাশনাল গভর্নমেন্ট করেন, দেখেন ঘুরে ফিরে কী হবে। আবার সে একই অবস্থা হলো। একটা কথা মনে রাখতে হবে, তড়িৎ গতিতে কিন্তু কোনো দল জনসমর্থন পাবে না। তড়িৎ গতি কারা জনসমর্থন যাচ্ছে? যারা চায়। যদি মনে করে যে আমি 1 বছর সময় পেলে পার্টি বিল্ড আপ করে ফেলাম, না, হবে না, এত সোজা না। বিএনপি 47 বছর বয়সে নাইছে, জামাত তো আরও বেশি বয়স তার। ইভেন জাতীয় পার্টির কথা বলেন, সেও তো 30 বছর 35 বছর হয়ে গেছে তার। এখন আমরা যদি মনে করি যে আমরা যারা জন্ম হয়েছে জনসমর্থন আছে, হ্যাঁ, উত্তর পরিবেশ আছে, একটা পরিবেশ এক জিনিস আর মানুষের ভোট এক জিনিস। কিন্তু অনেকে তো মনে করতেছেন সময় পেলে আমি পার্টি বিল্ড আপ করে ফেলাম। আপনি কমিটি করতে পারবেন, কমিটি ডাজ নট মিন ভোটিং। ওই জায়গাটার মধ্যে আমি বসতে পারি। কিন্তু ইউনূস সাহেব কিন্তু আমি যা মনে হয় ডক্টর ইউনূস ব্যাপার সচেতন। ওনাকে দেখলে মনে কি জানে, কিছু বোঝে না। উনি সেই ব্যক্তি, এই চেহারা নিয়েই কিন্তু, না বোঝার চেহারা নিয়ে নোবেল পুরস্কার পেয়েছে, একা বিশ্বজয় করছে একা। কিন্তু এখনও বৈশা আছে, ওনার মনে কি আছে কেউ জানে? শুধু বলে দিছে আলাউদ্দিনের চেহারা আছে আমার কাছে। আমি মনে করি জামাত ইসলাম যে শর্তগুলি দিয়েছে, পিআর, এটা একটা সমঝোতা হয়ে যাবে, যে নিম্ন পরিষদ না হয় উচ্চ পরিষদ হবে। ওইটা তো একটা নতুন পদ্ধতি আনছেন আপনি, ওইটা সমস্যা না, সব মানলেন। এখন প্রশ্ন হলো ভয়টা কার? ভয় হচ্ছে এনসিপির, ভয় হচ্ছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি। বলছি কেন ভয়? যারা আন্দোলনটা করছে, নিরাপত্তা কি? আমি যে এত আন্দোলনটা করলাম, রিস্ক নিলাম, এত কিছু করলাম, আপনি যে যদি আবার আমার ধরা শুরু করেন, ওই আপনার সংবিধান রয়ে গেছে, কিছু তো হয়নি। আপনি বলছেন 2 বছর সময় নেব, জনাব সালাউদ্দিন বলছে 2 বছর সময় নেব, আমরা ক্রমান্বয়ে করব। ঠিক আছে, এটা তো পদ্ধতিগত কথা বলছেন সে, কিন্তু সবসময় পদ্ধতিতে মানা যাবে না। কিন্তু ওই একটা জায়গায় দেখবেন যে সংকট থেকে যাবে। কিন্তু হাউ টু গেট ইট ইমপ্লিমেন্টেড। নিশ্চয়ই আমরা 31 সেকেন্ডের শেষ কিছু আপনার কাছে শুনতে চাই। কাঙ্ক্ষিত সময় নির্বাচনের কথা আসছিল।
হ্যাঁ, আমরা আমাদের গত পরশু দিনের আলোচনায় সেটা এসছে দেখেছি আমরা সেটা। এবং সেখানে তো মোটামুটি সকলেই একমত যে বাংলাদেশে এখন একক কোনো শক্তির পক্ষে এই ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করা সম্ভব নয়। কাজেই এখানে সকলের সহযোগিতা এবং হাত মেলানোটা খুব জরুরি। কাজেই কনসেনসাসের কথা এসছে এবং আমারও ধারণা যে অন্তত মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস হবে এবং সেই ভিত্তিতে নির্বাচন হবে। সাইজ যেটা বলছিলেন যে ইমপ্লিমেন্টেশন, সেটাও সহমত থাকলে সম্ভব। আমরা 1991 সালে কনস্টিটিউশনের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করিনি। তো কাজে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত থাকলে, জনগণ তার সাথে থাকলে আপনি পরে এটাকে ডিফ্যাক্টো আপনি কি বলা যায় ডি জুরে অ্যাপ্রুভেল আপনি নিয়ে নিতে পারবেন সংসদের মাধ্যমে, সেটা সম্ভব। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত চাই। জনগণের কাঙ্ক্ষিত যে আশা ভরসার জায়গায় একটা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র কাঠামো তৈরি হবে, নতুন সরকার আসবে, মানুষ যারা ভোট দিবার অপেক্ষায় রয়েছে তারা ভোট দিবে, উৎসবমুখর ভোট হবে। এই প্রত্যাশার মধ্যে দিয়ে আমাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবস্থান করছে। বাংলাদেশের এই অবস্থান যাতে অবশ্যই একটা ইতিবাচক দিকে থাকে এবং বাংলাদেশ যাতে তার প্রতিবেশী রাষ্ট্রসহ সব রাষ্ট্রের সাথে তারা তাদের যে বন্ধুত্বপূর্ণ আচরণ সেগুলি বজায় রেখে চলতে পারে, সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের যে ইস্পানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আমাদের যে দুজন অতিথি রয়েছেন জনাব এম হুমায়ুন কবির এবং ডক্টর সিনা এম সাইদ, আমরা দুজনকেই ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।